আজ সুমন্তিনীর বাকি অংশটুকু পড়ছি। কাশী থেকে সকলে অযোধ্যায় গেলেন। কাশীতে একদিন থেকে শ্রীরামচন্দ্রের লীলাভূমি দেখলেন। অযোধ্যা থেকে বৃন্দাবনে পথে শ্রীমা ঠাকুরের দর্শন পান। শ্রীমায়ের হাতে অর্থাৎ বাহুতে ঠাকুরের সোনার তৈরি ইষ্টকবচ ছিল। তিনি ওটা সযত্নে রাখতেন এবং পুজো করতেন। রেলগাড়িতে শ্রীমা বাহু জানালার পাশে উপর দিকে রেখে শুয়েছিলেন। ঠাকুর জানালার ভেতর মুখ বাড়িয়ে বলেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। মা সঙ্গে সঙ্গেই কবচটি খুলে যে টিনের বাক্সে ঠাকুরের রোজ দিন পুজো করার বাক্সটি ছিল তার মধ্যে রেখে দিলেন। সময় মতো তারা বৃন্দাবনে পৌঁছান এবং বলরামবাবুদের কালাবাবুর কুঞ্জে ওঠেন। বৃন্দাবনে এসে শ্রীমায়ের মনে হাহাকার উঠল। এর আগে তিনি শ্রীরামকৃষ্ণকে অন্তত ৩-৪ বার চাক্ষুষ দেখেছিলেন। এখানে প্রতি মুহূর্তে মনে প্রশ্ন উঠতে থাকে, কোথায় তিনি? শ্রীমা বৃন্দাবনে এসে অবিরাম চোখের জল ভাসতে লাগলেন। আর এখানে যোগিনমার দেখা পেয়ে শোকে যোগেন গো বলে কেঁদে জড়িয়ে ধরলেন। অবশেষে শ্রীরামকৃষ্ণ এক রাতে দেখা দিয়ে বললেন, হ্যাঁ গো, তোমরা এত কাঁদছো কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। এরপর থেকে শ্রীমা কিছুটা শান্ত হয়ে যান, কিন্তু কখনো আবার আত্মহারা হয়ে একা যমুনার তীরে যেতেন। পরে সঙ্গী ও সঙ্গিনীরা খোঁজ করে ফিরিয়ে আনতেন। কখনো বা শ্রীরামকৃষ্ণের চিন্তায় তিনি রামকৃষ্ণময় হয়ে যেতেন। কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করতে করতে তার গভীর সমাধি হয়। সমাধি কিছুতেই ভাঙে না। শেষে যোগীন মহারাজ এসে নাম শোনান এবং সমাধির একটু উপশম হয়। সমাধি ভঙ্গের পর ঠাকুরের মতো শ্রীমাও বললেন, খাবো। ঠাকুর সমাধি ভঙ্গের পর যা যা করতেন শ্রীমাও তাই করতেন এবং নিজেই বলেছেন তার ঠাকুরের আবেশ হয়েছিল। একদিন ফুল দিয়ে সাজানো এক শবদেহকে কীর্তন সহ শ্মশানে নিয়ে যেতে দেখে তিনি বলেছিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তাই একদিনও একটুও জ্বর হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমার বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। যোগিনমা শুনে হেসে বলেন, বলো কি মা, বাপকে দেখেছো? বাপকে আবার কে না দেখে? শ্রীমা বৃন্দাবনে প্রায় 1 বৎসর ছিলেন। তখন তার মন অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তিনি রোজ ঘুরে ঘুরে নানা মন্দিরে বিগ্রহ দর্শন করতেন এবং সেখানেই বসে জপ ধ্যান করতেন। আবার তিনি সকলের সাথে বৃন্দাবন পরিক্রমাও করেছিলেন। বৃন্দাবনে ঠাকুর শ্রীমায়ের দ্বারা তার একটি অসমাপ্ত কাজ করিয়েছিলেন। মায়ের জীবনেও এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছিল। তিনি মাকে একদিন দর্শন দিয়ে বললেন, তুমি যোগেনকে অর্থাৎ যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিনে মা চুপ থাকলেন, লজ্জা হলো, সকলে বলবে। মা এর মধ্যেই শিষ্য করতে লাগলেন। দ্বিতীয় দিনে একই আদেশ পেয়ে চুপ থেকে গেলেন। তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বললেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দেই? ঠাকুর পরামর্শ দিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন। তারপর শ্রীমা যোগিনমার দ্বারা খবর নিলেন তার মন্ত্র দীক্ষা হয়েছে কিনা। তিনি উত্তরে বলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেননি। আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। যোগিন মহারাজ এটাও জানতেন যে তিনিও ঠাকুরের কাছ থেকে মন্ত্র গ্রহণের আদেশ পেয়েছেন, কিন্তু লজ্জায় বলতে পারেননি। অবশেষে মা তাকে মন্ত্র দিলেন। দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটো সম্মুখে রেখে পুজো করে মা মন্ত্র দিলেন। যোগিন মহারাজই মায়ের প্রথম মন্ত্র শিষ্য। শেষে শ্রীমা একবার হরিদ্বার ঘুরে আসেন। সঙ্গে ছিলেন যোগিন মহারাজ, যোগেন মা, গোলাপ মা ও লক্ষ্মী দিদি। হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগেন মহারাজের ভীষণ জ্বর হয়, সময় আবার জ্বর সেরেও যায়। হরিদ্বারে শ্রীমা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান করেন এবং মন্দির দর্শন করেন। কলকাতা থেকে তিনি তীর্থ জলে বিসর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কেশ ও
ও নখ এনেছিলেন। ব্রহ্মকুণ্ডে তার কিছুটা নিক্ষেপ করেন। তাছাড়া তিনি ভাগীরথী পেরিয়ে চণ্ডীর পাহাড়ে ওঠেন এবং দেবী দর্শন করেন। তারপর সকলে মিলে জয়পুরে যান। সেখানে সকলে গোবিন্দজিকে দর্শন করেন, আবার শীতলা মাকেও দর্শন করেন। এরপর তারা পুষ্কর তীর্থে যান। শ্রীমা এখানে সাবিত্রী পাহাড়ে উঠেছিলেন। শেষে তারা প্রয়াগ হয়ে কলকাতায় যান। প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গমস্থলে শ্রীমা ঠাকুরের বাকি কেশ অর্থাৎ চুল বিসর্জন দেন। তিনি পরে বলেছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলাম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। এই সময় তিনি চর্মচক্ষেও মধ্যে মধ্যে ঠাকুরের দর্শন পেতেন। তাই অলংকার ত্যাগ যেমন সম্ভব হয়নি, কেশ ত্যাগও তেমন সম্ভব হয়নি। লক্ষ্মী দিদি এখানে মস্তক মুন্ডন করেছিলেন। এইভাবে তীর্থ দর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ নিয়েই তিনি কলকাতায় ভক্ত বলরাম বাবুর গৃহে ফিরে যান। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।